দুই বিদেশি নাগরিক হত্যার সুপরিকল্পিত, এর পেছনে বিএনপি জামায়াতের মদদ রয়েছে। যুদ্ধাপরাধীদের বিচারের কারণেই দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা। গণভবনের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। দুইজন নাগরিক, বিদেশি নাগরিক মারা গেছে এবং আপনারা দেখবেন তাকে হত্যার স্টাইলটা অনেকটা একই রকম। গুলশানে ইটালিয়ান নাগরিক যে মারা গেল তাকে যে 4টা গুলি করা হলো, একটা গুলিও কিন্তু মিসফায়ার হয়নি, 4টা গুলিও তার লাগলো। তার মানে এটা সুপরিকল্পিত। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি রঞ্জন শুভ্র এবং আমি পারমিতা হিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিদেশি নাগরিক হত্যার ঘটনায় বিএনপি জামায়াতকে দায়ী করে প্রধানমন্ত্রীর বক্তব্য অনাকাঙ্ক্ষিত। সরকার প্রধানের এমন মন্তব্য তদন্ত বাধাগ্রস্ত করতে পারে বলছে বিএনপি। রংপুরে জাপানি নাগরিক হত্যাকাণ্ডের সঙ্গে গুলশানে ইতালীয় নাগরিক হত্যার যোগসূত্র রয়েছে, ধারণা গোয়েন্দা পুলিশের। অজ্ঞাত 3 জনকে আসামি করে পুলিশের মামলা। দেশে অবৈধভাবে বসবাসকারী বিদেশির সংখ্যা প্রায় 21,000, তথ্য গোয়েন্দাদের। অনেকেই জড়িয়ে পড়ছে নানা ধরনের অপরাধে। মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে দিনভর বিক্ষোভ। 7 অক্টোবর ছাত্র ধর্মঘটের ডাক। প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, মন্তব্য স্বাস্থ্যমন্ত্রীর। এবং খুলনায় 3য় শ্রেণীর ছাত্রীকে নির্মমভাবে হত্যা, লাশ বস্তায় ভরে ফেলে দেওয়া হয় পুকুরে। অভিযোগে আটক 13 বছরের কিশোরের দায় স্বীকার। দেশে 2 বিদেশি নাগরিক হত্যার ঘটনায় বিএনপি জামায়াতের মদদ আছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হত্যাকারী যারাই হোক তাদের খুব শিগগিরই খুঁজে বের করে বিচার করা হবে। জাতিসংঘের 70তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণের বিষয়ে সকালে গণভবনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই জানিয়ে শেখ হাসিনা আরও বলেন, একটি বিশেষ গোষ্ঠী তাদের স্বার্থ সিদ্ধির জন্যই দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ সময় প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সমালোচনা করে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন। এই সংবাদ সম্মেলনে সবাইকে আমি শুভেচ্ছা। জাতিসংঘ সাধারণ পরিষদের 70তম অধিবেশন থেকে দেশে ফিরে রীতি অনুযায়ী গণভবনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশের অর্জনগুলো তুলে ধরেন তিনি। সেটা আমরা নির্দিষ্ট করেছি। সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে 5 দিনের ব্যবধানে বাংলাদেশে 2 বিদেশি নাগরিক হত্যাকাণ্ড প্রসঙ্গ। প্রধানমন্ত্রী বলেন, এ নিয়ে পশ্চিমের যে দেশগুলো এত উদ্বিগ্ন, তাদের দেশেও নিয়মিতই মানুষ হত্যার শিকার হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে এসব হত্যাকাণ্ডের বিচার হবে। আপনি যখন এই স্বাধীনতা যুদ্ধে যারা অপরাধী, যুদ্ধাপরাধী, তাদের যখন বিচার করছেন, তার কিছু রিয়াকশন তো হবেই। আমাদের সব অর্জন একেবারে ধ্বংস হয়ে গেল এই 2 ঘটনায়, তাহলে তো এই যদি আপনাদের চিন্তা ভাবনা হয়, তত আমার মনে হয় যে বিএনপি জামাত ওই রাজাকারদের তাদের যে উদ্দেশ্য সেটাই সফল। কারণ তারা এই ঘটনাগুলি পিছনে নিশ্চয়ই মদত আছে এবং এটা করাই হচ্ছে যে আমাদের অর্জনটা যেন প্রশ্নবোধক হয়। শেখ হাসিনা বলেন, তার সফরের সময় বাংলাদেশের রাজনৈতিক সংকট নিয়ে বহির্বিশ্ব উদ্বেগ প্রকাশ না করে বরং বাংলাদেশের উন্নয়ন নিয়ে প্রশংসা করেছে। তিনি বলেছেন, শান্তিপূর্ণ দেশ হিসেবেই এগিয়ে যাবে বাংলাদেশ। এখন পর্যন্ত আমি বলতে পারি যে আমাদের এখানে এখনো ওই আইএস বা কোনো কিছুর কোনো সে ধরনের কোনো সংগঠন বা তৎপরতা গড়ে উঠতে পারে নাই। আমাদের গোয়েন্দা সংস্থা যথেষ্ট সতর্ক এবং আমরা সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নিচ্ছি, কারণ আমরা এই ধরনের সন্ত্রাসবাদের কোনো স্থান বাংলাদেশে হোক এটা আমরা চাই না, আমরা তা হতে দেব না। যতদূর এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা যারা পছন্দ করে না, তারাই দেশকে অস্থিতিশীল করতে চায়। অবশ্যই একটা গ্রুপ তো আছেই যে তারা একটা অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে এবং সেটা তারা করতে থাকবে। কেউ কেউ তো আবার মতামত দিয়ে ফেললেন যে আর্মি নাকি আমার পুরো কন্ট্রোল, আমি নাকি আর্মিকে এমনই কন্ট্রোল করে রাখছে আর্মি কিছু করতে পারছে না। যিনি এটা বলছে তার মানে কি উনি আর্মি নিয়ে নাড়াচাড়া করছেন কিন্তু ওর কাছ থেকে ফল পড়ে নাই, এই হলো কথা। এরকমও কথা তো শোনা যাচ্ছে। যে যেভাবেই ব্যাখ্যা দিক, বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিটা আমাদের কাছে সব থেকে বেশি অগ্রগণ্য। দেশে শিক্ষকদের চলমান আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি কোনোভাবেই বাঞ্ছনীয় নয়।
91% বেতন বাড়িয়েছি। কেউ কি কখনো কল্পনা করেছে? এই শিক্ষকদের জিজ্ঞেস করে কোনদিন ভেবেছে যে 91% বেতন বাড়ানো হবে? কোন সচিব কিন্তু অন্য কোনো জায়গায় চাকরি করতে পারে না, কিন্তু আমাদের শিক্ষকরা পারে। এবং কোন ইউনিভার্সিটিতে কত শিক্ষক প্রাইভেট ইউনিভার্সিটিতে চাকরি করে সেই হিসাব কিন্তু আমার কাছে আছে। শিক্ষকরা আন্দোলন করতে যাবে কিসের জন্য? আর যদি করতে হয়, ছেলেমেয়েদের পড়াশোনাটা বন্ধ করার তো কোনো রাইট তাদের নাই। অনাকাঙ্ক্ষিত দু একটি ঘটনায় দেশের অর্জনগুলো ম্লান হয়ে যাচ্ছে, এমন মানসিক দৈন্যে ভোগার কোনো কারণ নেই বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মারা যায় সেই জন্য। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুই বিদেশি নাগরিক হত্যার ঘটনায় সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা দায়িত্বহীন কথাবার্তা বলছেন। এ ধরনের উক্তি তদন্তে ব্যাঘাত ঘটাতে পারে বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এক মন্তব্যে তিনি একথা বলেন। দলের সহদপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত এই বিবৃতিতে আরো বলা হয়, সরকারের এমন বক্তব্য প্রকৃত হত্যাকারী শনাক্তকরণেও বাধা সৃষ্টি করবে। তিনি বলেন, এসব হত্যাকাণ্ড প্রমাণ করে বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক। বিবৃতিতে এই ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন মির্জা ফখরুল। এর আগে দুপুরে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের পরপরই বিএনপির পক্ষ থেকে দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন দলীয় কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া বলেন, তদন্তাধীন একটি বিষয় নিয়ে সরকার প্রধানের এমন মন্তব্য অনাকাঙ্ক্ষিত। পাশাপাশি এমন একটি স্পর্শকাতর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সরকারের বিভিন্ন পর্যায়ে ভিন্ন ভিন্ন বক্তব্য সুষ্ঠু তদন্তকে ব্যাহত করতে পারে বলে আশঙ্কা তাদের। শাসক দলের প্রধানের কাছ থেকে আমরা অবশ্যই দায়িত্বশীল মন্তব্য আমরা আশা করি। তিনি একদিকে বলছেন যে বিষয়টি তদন্তাধীন এবং স্বরাষ্ট্রমন্ত্রী আইএস জড়িত নেই, এই কথাটি কেন বললেন এই ধরনের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, আইএস যদি জড়িত না থাকে অথবা যদি বিষয়টি যদি নিশ্চিত না হয় তাহলে এটা কেন বলা হবে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর অবস্থান কি প্রকারান্তরে সমর্থন করেছেন। এমনি একটি প্রেক্ষিতে তিনি যখন বিএনপির নাম উল্লেখ করে অথবা অন্য বিরোধী দলের নাম উল্লেখ করে তিনি যখন বলেন যে এদের সংশ্লিষ্টতা আছে, এটা তার এই মন্তব্য অত্যন্ত দুঃখজনক। এই মন্তব্য অনভিপ্রেত বলে আমরা মনে করি। রংপুরের দুর্বৃত্তের গুলিতে নিহত জাপানি নাগরিক কোনিও হোসি হত্যাকাণ্ডের সঙ্গে গুলশানে একইভাবে খুন হওয়া ইতালির নাগরিক হত্যাকাণ্ডের যোগসূত্র রয়েছে বলে মনে করে গোয়েন্দারা। সকালে র্যাব ও গোয়েন্দা পুলিশের আলাদা দুটি প্রতিনিধি দল জাপানি নাগরিক হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করে একথা বলেন। তারা আরো মনে করেন, হোসি হত্যাকাণ্ডের পেছনে ব্যক্তিগত কোনো কারণ না থাকার সম্ভাবনাই বেশি। এই ঘটনায় অজ্ঞাত ৩ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। রংপুরের কাচু আলাটারি ঘটনাস্থল থেকে বিস্তারিত জানাচ্ছেন ওমর ফারুক। গোয়েন্দা কিংবা নিরীহ গ্রামবাসী, রোববার পুরো দিন সবার মনোযোগের কেন্দ্রে ছিল রংপুরের কাউনিয়া উপজেলার কাচু আলুটারির যে জায়গাটিতে জাপানি নাগরিক খুন হয়েছেন সেখানে। গ্রামবাসী আবারও জানালেন, নিজের বিশেষ ধরনের ঘাসের প্রকল্প ছাড়া আর কোথাও আগ্রহ ছিল না জাপানি নাগরিকের, ছিল না কারো সঙ্গে কোনো বিবাদ। তা যে এমন কোনো শত্রু আছে বা কি আছে এই ধরনের কোনো লোকে নেই এনার এখানে। এখানে আসে যায়, সবার সঙ্গে কথাবার্তা, সালাম কালাম, কত সুন্দর ব্যবহার। প্রতিদিনই কম বেশি দেখা হয়, কিন্তু সবসময় দেখি মনটা হাসি খুশি। কিন্তু কালকে দেখতেছি মনটা ওনার খুব আন্ধার। ব্রিজের কাছে যে একটা শব্দ পাইলাম আমি, তাই ভাবলাম হয়তো চাকা টাকা লিকটিক হয়েছে। আমি ডাইরেক্ট চলে গেলাম একটা ডাইরেক্ট সাতমাথায় যায় 20 মিনিট পর শুনলাম যে জাপানিকে গুলি করছে। গোয়েন্দা প্রধানের নেতৃত্বে ঢাকা থেকে ছুটে আসা র্যাবের সদস্যরা ঘটনাস্থল এবং কোনিও হোসির ঘাসের প্রকল্প পরিদর্শন করেন। একইভাবে পরিদর্শন করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশেরও একটি টিম। র্যাবের গোয়েন্দা প্রধান সময় সংবাদকে জানান, ইতালির নাগরিক তাভেলা সিজার ও এই হত্যাকাণ্ডের মোটিভ একই। সবকিছু মিলে মনে হচ্ছে ঘটনার ধরন, ঘটনার লক্ষ্যবস্তু এগুলো মিলে যে দুটি ঘটনার মোটিভ এক এবং দুটো ঘটনার যোগসূত্র এক। তো আমাদের একটু কনফার্ম হতে হবে যে কার এটা ঘটিয়েছে। আমরা তাদেরকে গ্রেফতার করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। আশা করি তাদেরকে ধরতে পারলেই ঘটনা মূল রহস্য বের হয়ে আসবে যে অ্যাকচুয়ালি কারা এর নেপথ্যে কাজ করছে। এদিকে বিকেলে রংপুর রেঞ্জের ডিআইজির নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সদর দপ্তরের গঠন করা তদন্ত তদারক কমিটির সদস্যরা। তবে তারা তদন্তের বিষয়ে কোনো মন্তব্য করেননি। এদিকে জাপান দূতাবাসের প্রতিনিধিদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে কোনিও হোসির মরদেহের ময়নাতদন্ত।
এছাড়াও জাপান দূতাবাসের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সহ 3 সদস্যের প্রতিনিধি দলও ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ঘটনাস্থলের নকশা ও ছবি তুলে নিয়ে যান, তবে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি। গুলশানের অভিজাত কূটনৈতিক এলাকা থেকে রংপুরের প্রত্যন্ত গ্রাম, একই কায়দায় হত্যা করা হয়েছে 2 জন বিদেশি নাগরিককে। দুটি ঘটনার মধ্যে যে যোগসূত্র রয়েছে এ ব্যাপারে প্রায় নিশ্চিত গোয়েন্দারা। রংপুরের কাচু আলুটারি থেকে ওমর ফারুক, সময় সংবাদ। বাংলাদেশে 2 বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের সঙ্গে আইএসের কোনো সম্পৃক্ততা নেই বলে আবারও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার উদ্দেশ্যে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। এছাড়া যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার লক্ষ্যেও এই ধরনের নাশকতা করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আইএস যে মানুষদেরকে টার্গেট করে সেই সমস্ত মানুষের আওতায় এরা পড়ে না বলে আমি মনে করি। প্রাথমিকভাবে তো বলতে হবে যে আমাদের দেশের মানুষই এখানে জড়িত। দেশকে অস্থিতিশীল করার জন্য আমরা যে এগিয়ে যাচ্ছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশটাকে যেখানে নিয়ে যাচ্ছে সেটাকে বাধা দেওয়ার জন্য সেই সমস্ত প্রচেষ্টা চলছে। 2 জন যুদ্ধাপরাধীদের বিচার একদম রায় কার্যকরের ঠিক সময় এখন, সেইটাকে বানচাল করার জন্য কিছু একটা ঘটনা ঘটছে কিনা কোনো ধারণাকেই তুচ্ছ বলে মনে করছি না। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট এসপিকে আমরা বলে দিয়েছি দেশে যেখানেই বিদেশিরা কাজ করছে সেখানে যেন তারা একটু বিশেষ নজর দেয়। এদিকে বিদেশি নাগরিক হত্যার সঙ্গে আইএস জড়িত থাকার বিষয়টি গুরুত্ব সহকারে যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। এক্ষেত্রে বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র যৌথভাবে কাজ করবে বলেও জানান তিনি। চট্টগ্রামে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ নৌ মহড়ার সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। 2 বিদেশি নাগরিক হত্যার বিষয়টি খুবই দুঃখজনক। এ ধরনের ঘটনা আমরা কখনোই সমর্থন করি না। আর এই ঘটনার সঙ্গে আইএস জড়িত থাকার যে বিষয়টি এসেছে তা সত্যি কিনা যাচাই করার জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে আমরাও কাজ করছি। যেসব বিদেশি নাগরিক এদেশে আছেন অবশ্যই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়া অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশে না আসার সঙ্গে এসব ঘটনার কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। দেশে প্রতি বছরই বাড়ছে অবৈধভাবে বসবাসকারী বিদেশি সংখ্যা। গোয়েন্দা সংস্থার তথ্য মতে দেশে অবৈধভাবে বসবাস করা বিদেশি 21,000। এদের অনেকে বিভিন্ন সময় অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছে। বর্তমানে কারাবন্দী আছে এমন প্রায় 1,000 জন। বিশেষজ্ঞরা বলছেন আইন বাস্তবায়নের দুর্বলতার কারণে বাড়ছে অবৈধ বিদেশি সংখ্যা। তবে এদের অপরাধ কর্মকাণ্ড কমাতে নিয়মিত অভিযান চলছে বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। শরীফুল ইসলামের রিপোর্ট। প্রতি বছর পর্যটন, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন কাজে আফ্রিকা, আমেরিকা, ইউরোপ থেকে আসছে অনেক বিদেশি। দেশে আসার পর আইনি দুর্বলতার সুযোগে ভিসার মেয়াদ শেষেও তাদের অনেকে এদেশেই থেকে যাচ্ছে। তাদের কেউ কেউ জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধমূলক কাজে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেবে দেশে বর্তমানে বৈধভাবে কর্মরত বিদেশি সংখ্যা প্রায় 12,000। আর গোয়েন্দা সংস্থার মতে অবৈধ বিদেশি 21,000। অভিযোগ আছে এসব বিদেশির ব্যাপারে জোরালো কোনো নজরদারি নেই আইন শৃঙ্খলা বাহিনীর। থানাগুলোতেও নেই পর্যাপ্ত তথ্য। এরা মেইনলি তো অনেকে আসতেছে কিন্তু অবৈধ উপায়, জঙ্গি কর্মকাণ্ড, অপরাধ প্রবণতা এগুলো তো বৃদ্ধি পাচ্ছে। সুতরাং সেটা প্রেক্ষিতে আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং আমাদের নজরদারি আরো বাড়াতে হবে। তবে পুলিশ বলছে অবৈধ বিদেশিদের ব্যাপারে তৎপর আছেন তারা। কিছু কিছু বিদেশি নাগরিক কিছু কিছু পার্টিকুলার অপরাধে সংশ্লিষ্ট হয়ে যাচ্ছেন। এর মধ্যে তারা মাদক ব্যবসার সাথে জড়িত হয়ে যাচ্ছেন, ডলার মাল্টিপ্লিকেশন, নানা ধরনের প্রলোভনের হাতছানি দিয়ে তারা অনেক সময় অপরাধমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্ট হন। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেবে বিভিন্ন অপরাধে দেশের কয়েকটি কারাগারে সাজা খাটছেন প্রায় 500 বিদেশি। এর বাইরে সাজা শেষ হওয়া প্রায় 1000 খানেক বিদেশিকে নিজ দেশে ফেরত পাঠাতে গিয়ে জটিলতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রায় 1000-এর কাছাকাছি যাদের সাজার মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু আমাদের কারাগারে পড়ে আছে। রাষ্ট্রদূতদের সঙ্গে যোগাযোগ করলেও তারা উৎসাহ দেখাচ্ছেন না এই সমস্ত বিদেশিকে নিয়ে যেতে। এরা যে বের হয়ে দেশে যাবে সেটাও যাচ্ছে না। এরা নানান ধরনের ফন্দি ফিকির করে আমাদের দেশে থেকে যাওয়ার প্রচেষ্টা নিচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান অবৈধ বিদেশি ও অপরাধীদের বিষয়ে নিয়মিত অভিযান চালানোর নির্দেশনা আছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি। তবে বিদেশিদের ব্যাপারে নজরদারির পাশাপাশি পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরির উপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। শরীফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে।
রাজধানীর এশিয়ান কার্ডিয়াক হাসপাতালে 3 নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সহ 2 চিকিৎসককে 2 দিন করে রিমান্ড। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। প্রশ্ন ফাঁসের অভিযোগে মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল ও পুনরায় পরীক্ষা নেয়ার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর আবারও স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা জানান, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে তাদেরকে জানানো হয়েছে আগামীকাল মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি তোলা হবে। এদিকে 6 অক্টোবরের মধ্যে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া না হলে আগামী 7 অক্টোবর সারা দেশে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। ধারাবাহিক আন্দোলনের 15তম দিনে পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার চেষ্টা। স্মারকলিপি দিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশ্যে শিক্ষার্থীরা যাত্রা করলেও শাহবাগ মোড়ে এসে থেমে যায় তাদের গতি। রাস্তা অবরোধ করে চালিয়ে যায় বিক্ষোভ। এ সময় চারপাশের সড়কগুলোতে গাড়ির চাকা থেমে যাওয়ায় সৃষ্টি হয় যানজটের। পুলিশের অনুরোধ উপেক্ষা করে বিক্ষোভ চালিয়ে গেলেও আইন শৃঙ্খলা বাহিনীকে মারমুখী অবস্থানে দেখা যায়নি। পরে 2 জন অভিভাবক ও 5 জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী কার্যালয়ে স্মারকলিপি দিতে যান। প্রতিনিধি দলটি ফেরত না আসা পর্যন্ত 4 ঘন্টা শাহবাগ আটকে রেখে বিক্ষোভ অব্যাহত রাখেন শিক্ষার্থীরা। দলটি ফেরত এসে জানান, সোমবার ক্যাবিনেটের বৈঠকে শিক্ষার্থীদের দাবির বিষয়টি তোলা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার স্মারকলিপি গ্রহণ করেন, আশ্বাস দিয়েছে যে বিষয়টি আগামীকালকে মন্ত্রী পরিষদের যে হবে সভা হবে, সেখানে এটি বিষয়টি আলোচিত হবে। পরে শিক্ষার্থীরা সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে আবারও অবস্থান কর্মসূচির ডাক দেয়। সকাল 9টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ঘোষণা করছি এবং বাংলাদেশের সকল মেডিকেল কলেজের শিক্ষার্থীবৃন্দ, ইন্টার্নি চিকিৎসকবৃন্দের প্রতি 1 ঘন্টা ক্লাস এবং কর্মবিরতি পালন করে একাত্মতা প্রকাশের আহ্বান জানাচ্ছি। এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে আগামী 7 অক্টোবর সারা দেশে ছাত্র ধর্মঘটের ডাক দেয় প্রগতিশীল ছাত্রজোট। 6 তারিখ পর্যন্ত যদি এই দাবি না মানা হয়, যদি পুনর্পরীক্ষা নেওয়ার ঘোষণা না দেওয়া হয়, তাহলে আগামী 7 তারিখে সারা দেশে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালিত হবে। রোববার সকালে অন্যান্য দিনের মতো শহীদ মিনারে জড়ো হন শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। এ সময় তারা অভিযোগ করেন, মেডিকেল ভর্তিতে প্রশ্ন ফাঁসের সুস্পষ্ট প্রমাণ থাকলেও আমলে নিচ্ছে না সরকার। পরীক্ষা হয়েছে আমাদের 18 সেপ্টেম্বর, সেখান থেকে 18 সেপ্টেম্বর রাত থেকে বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ভাইবার, বিভিন্ন গণমাধ্যমে আমরা কোশ্চেনগুলো ইজিলি পেয়ে যাচ্ছিলাম। আমরা এখনো আমাদের দাবিতে অনড়। প্রধানমন্ত্রী আমাদের কথাগুলো শুনবেন এবং তিনি তার বিবেচনায় যেটা আসে, তার বিবেক যেটা বলে সেটা সিদ্ধান্ত নেবেন। সময় সংবাদ, ঢাকা। এদিকে মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়নি দাবি করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, শিক্ষার্থীদের অযৌক্তিক দাবি মেনে নেওয়া হবে না। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দেশের সকল মেডিকেল কোচিং সেন্টার আইন করে বন্ধ করা হবে বলেও জানান তিনি। বিকেলে সচিবালয়ে সিনিয়র সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি আরো বলেন, সরকার সকল মেডিকেল কলেজকে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আওতায় আনার পরিকল্পনা করছে। এটি কিন্তু একটা ফ্যাশন হয়ে গেছে যে রাজপথে দাঁড়িয়ে অবস্থান করে আন্দোলনের নামে কিছু লোককে জুটিয়ে দাবি আদায় করা যায়। কোনো অযৌক্তিক দাবি এই ধরনের ডেমোনেশন দিয়ে আদায় করা যাবে না। আপনি যদি সহযোগিতা করেন সাংবাদিক বন্ধুরা, যে মেডিকেলের কোচিং সেন্টার থাকবে না বাংলাদেশে, তাহলে আইন করে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হবে। গভীরভাবে চিন্তা করছি যে আমাদের যে একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে, সেই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনেই সমস্ত মেডিকেল কলেজকে নিয়ে যাওয়ার একটা চিন্তা আছে আমাদের। যেহেতু আর 2টা মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে, চট্টগ্রাম এবং রাজশাহীতে হচ্ছে, আমরা নিজেরাও চিন্তা করছি যে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে সমস্ত মেডিকেল কলেজকে নিয়ে যাবেন, এখানে পরীক্ষার ব্যবস্থা করা। বেতন কাঠামো নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সঙ্গে বৈঠক হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকালে সচিবালয়ের সাংবাদিকদের তিনি কথা জানান। এ সময় তিনি শিক্ষকদের আন্দোলন না করার আহ্বান জানান। ফেডারেশনের নেতৃবৃন্দ বসবেন, আগামী 6 তারিখে আমাদের এখানে 3টার সময় বৈঠক হবে। সকলে এটা উপলব্ধি করবেন এবং পরামর্শ দিবেন যে কি করলে এটা সমাধান হইতে পারে। আমরা আশা করি আলাপ আলোচনার মাধ্যমে আমাদের শিক্ষকদের যেসব সমস্যা উদ্ভব হয়েছে বলে মনে করতেছেন, এগুলো উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, উদ্বেগেরও কিছু নেই, ক্ষোভেরও কিছু নেই। দায়িত্বটা সরকারই নিয়েছে, তাই এটা নিয়ে খুব বিক্ষুব্ধ বা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আমাদের স্বাভাবিক শিক্ষা যেন অব্যাহত থাকে, সবাই যার যার অবস্থান থেকে আমরা সেই সহযোগিতা করব। খুলনার দিঘলিয়া উপজেলায় রাবেয়া নামে 3য় শ্রেণীর এক ছাত্রীকে
নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যার পরে তার লাশ বস্তায় ভরে ফেলে দেওয়া হয়েছে বাড়ির পাশের পুকুরে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৩ বছরের কিশোর রাসেলকে আটক করেছে পুলিশ। রাসেল পুরো ঘটনার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। খুলনা থেকে তরিকুল ইসলামের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। আমার দাবি হচ্ছে ওদের ওইরকম একটা গলা কাটে দিলে আমি খুশি আর আমার মা করে আর আপনারা কাটেন না। দিনভর বাড়ির আঙিনায় ছুটে বেড়ানো ছোট্ট শিশু রাবেয়ার ক্ষতবিক্ষত লাশ উন্মাদ করে দিয়েছে তার বাবাকে। নিষ্পাপ শিশুর এমন পরিণতি আবেগ অনুভূতির ঊর্ধ্বে নিয়ে গেছে স্বজনদের। নিহতের বড় বোন জানায়, শনিবার সন্ধ্যা থেকেই পাওয়া যাচ্ছিল না ছোট বোনকে। রোববার সকালে বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয় রাবেয়ার লাশ। আমি আবার ওকে বাসায় গেছি, ওরা বলতেছে কি আমাকে বাসায় টিভি দেখতেছিল, কেবলমাত্র বেরোয় গেছে। তারপর আমি এবার আসতেছি, হঠাৎ করে কারেন্ট আইছে। অনেকক্ষণ দরজা ধাক্কা ধাক্কি করেছি কিন্তু কেউ সাড়া দিইনি। সন্ধ্যার সময় আমরা খুঁজাখুঁজি লাগাইছি পাইনি কোথাও। এখন দেখা যায় ওকে ঘরের মধ্যে ওই রাসেল পা কাটে রক্ত ছড়াই নিছে। এর আগে তো আমার বোনরেও মারিছে। এলাকাবাসী জানায়, অভিযুক্ত রাসেল এর আগেও কয়েকটি হত্যা চেষ্টা করেছিল। এগোতারে বইয়েই মানুষ হয়েছে, তাই এই আত্মর ভিতর যে এরকম একটা ক্ষতি করিয়ে ফেলাইলো এক কল্পনা বলা যায় না। কয়েকদিন আগে একটা ঘটনা ঘটছে, একজনের গলা চেপে ধরছে, চিল্লাপালার কারণে পার্শ্ববর্তী যে লোকজন ছিল তারা এসে তার কাছ থেকে ছাড়াই নিছে। তো এই ছেলেটা মাদ্রাসায় পড়ে, একটু ডিয়ারিং টাইপের। আমাদের সুস্থ বিচার যেন হয়, এটাই আমাদের দাবি। পুলিশ জানায়, রাবেয়াকে গলা টিপে হত্যার পর তার শরীরে ব্লেড চালিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে। পরে বস্তায় লাশ ও ইট ভরে ফেলে দেওয়া হয় বাড়ির পাশের পুকুরে। পুলিশি হেফাজতে পুরো ঘটনায় স্বীকার করেছে রাসেল। ঘটনার নেপথ্যে অন্য কোনো কিছু আছে কিনা, এই ঘটনার সাথে কেউ জড়িত আছে কিনা সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। আমরা এই বিষয়ে তদন্ত করছি, আশা করছি যে আমরা সমস্ত কিছু উদ্ধার করতে সক্ষম। নিহত রাবেয়া দিঘলিয়ার আরডিএন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী ছিল। 4 বোনের মধ্যে সে সবার ছোট। বাবা ভ্যান চালক। 13 বছর বয়সী রাসেল রাবেয়ার পাশের বাড়ি থাকতো। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। রাজধানীর মোহাম্মদপুরে এশিয়ান কার্ডিয়াক হাসপাতালে 3 নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও 2 চিকিৎসককে 2 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরে তাদের আদালতে হাজির করে 5 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হলে ঢাকা মহানগর হাকিম জাহাঙ্গীর হোসেনের আদালতে রিমান্ড মঞ্জুর করেন। গত 2 অক্টোবর রাতে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 3 নবজাতক। এ নিয়ে শিশুদের অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হলে 3 জনকে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই থানার উপপরিদর্শক কামরুজ্জামান। নারী ও শিশু নির্যাতন মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীবের স্ত্রী জেসমিন জাহান নিত্যকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, গত রাত 3:30টার দিকে রাজধানীর মালিবাগে শাহাদাতের শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, নিত্যকে আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড আবেদন করা হবে। এছাড়া জিজ্ঞাসাবাদের মাধ্যমে শাহাদাতকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয় তাদের পক্ষ থেকে। এর আগে গত 6 সেপ্টেম্বর গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে নির্যাতনের অভিযোগে শাহাদাত হোসেন রাজীব ও তার স্ত্রীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন স্থানীয় এক সাংবাদিক। এরপর থেকেই ক্রিকেটার শাহাদাত ও তার স্ত্রী পলাতক ছিলেন। সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই গাইবান্ধার সুন্দরগঞ্জবাসীর। শুধু সাধারণ মানুষ নয়, নিজ দলের নেতাকর্মীরাও ক্ষুব্ধ তার আচরণে। তার বিভিন্ন অপকর্ম আর স্বেচ্ছাচারিতার অবসান চান সুন্দরগঞ্জবাসী। ওবায়দুল ইসলামের ক্যামেরায় গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্টে বিস্তারিত। 2013 সালের 28শে ফেব্রুয়ারি জামাত নেতা সাইদির ফাঁসির রায় ঘোষণার পর জামাত শিবিরের ক্যাডাররা গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা রেল স্টেশনে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে। পাশাপাশি 4 পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের আওয়ামী লীগ কর্মী বানিয়ে তাদের জন্য লিখিতভাবে সুপারিশ ও তাদের পুনর্বাসনে সহায়তার অভিযোগ রয়েছে স্থানীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের বিরুদ্ধে। শুধু তাই নয়, বামনডাঙ্গায় যাত্রা ও হাউজির প্যান্ডেল ভাঙতে গেলে ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করা সহ অভিযোগের শেষ নেই এই সংসদ সদস্যের বিরুদ্ধে। বন্দুকের গুলি শুনতে শুনতে তারা আজকে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। মানুষজন এমপির বিরুদ্ধে কথা বলার সাহস পাচ্ছে না। যেভাবে মানুষকে পথে ঘাটে গুলি করছে, আমরা তো এই এমপি চাইনি। ওনার কিছু পেটোয়া বাহিনী আছে, তাদেরকে দ্বারা
বিভিন্ন সময় কাউকে কোনো হয়রানি বা করার দরকার হলে সে হয়রানি করায়। ভোরবেলা আমার বাড়িতে উনি যা এক রাউন্ড গুলি করে, আবার 8টার সময় এসে এলোপাতারি গুলি শুরু করে দিছে আমার বাড়িতে। আমার এইরকম নির্যাতন কেন করলো উনি? তার নানা অনিয়মের নিন্দা ও প্রতিবাদ জানালেন খোদ আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিও। নির্বাচিত হওয়ার পর থেকে উনি আজকে এমন একটি অবস্থা সৃষ্টি করেছে যেটি অত্যন্ত দুঃখজনক। এই লজ্জা শুধু আওয়ামী লীগের নয়, দেশবাসীর। তাই মন্ত্রী মহোদয়ের কাছে আমার আহ্বান থাকবে, জননেত্রী শেখ হাসিনার কাছে আমার আহ্বান থাকবে, এইরকম একটি পিশাচ, নরপিশাচ লোককে যেন এই পদে আমরা না দেখি। সবশেষ গত শুক্রবার ভোরে গাইবান্ধার সুন্দরগঞ্জে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন শিশু সৌরভকে গুলি করলে গোটা উপজেলা জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়। এমন ঘটনায় সংসদ সদস্য লিটনকে বিচারের আওতায় নিয়ে আসার দাবি সাধারণ মানুষের। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। মানবতা বিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহ ৭ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য আব্দুল হান্নান সহ ৪ জনকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার ট্রাইব্যুনালে হাজির করার পর প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এই বিষয়ে আগামী ১৭ নভেম্বর পরবর্তী আদেশের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। পরে প্রসিকিউশন সাংবাদিকদের জানান, এ বছরের ২৮শে জুলাই থেকে হান্নান সহ ৮ জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তিনি আরও জানান, জাতীয় পার্টির নেতা হান্নান সহ আসামিদের বিরুদ্ধে ৭১-এ কয়েকজনকে হত্যা, আটক ও নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে। এম এ হান্নান, যিনি ১ নম্বর আসামি, তিনি ছিলেন মুসলিম লীগের সেক্রেটারি 71-এ এবং পিস কমিটির সেক্রেটারি ছিলেন। তার নেতৃত্বে ময়মনসিংহ এলাকায় অনেক ঘটনা সংঘটিত হয়েছে। এম এ হান্নানের যে বাড়ি, সেখানে একটা কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো ছিল। সেখানে এই বিভিন্ন মুক্তিযোদ্ধাদের বা মুক্তিযুদ্ধের সপক্ষের লোকদের সেখানে ধরে আনা হতো, এখানে নির্যাতন করা হতো এবং সেখান থেকে সমস্ত কিছু পরিচালিত হতো এবং হত্যা, গুম ইত্যাদি সেখান থেকে করা হতো। মিনায় পদদলিত হয়ে নিহত ও নিখোঁজ বাংলাদেশি হাজিদের বিষয়ে তথ্য প্রকাশে বাংলাদেশ হজ মিশন দায়সারাভাবে দায়িত্ব পালন করেছে বলে অভিযোগ করেছেন হাজিদের স্বজনরা। সৌদি আরবে হজে গিয়ে বা মিনা দুর্ঘটনায় এ পর্যন্ত কতজন বাংলাদেশি হাজি নিহত হয়েছেন তার সঠিক সংখ্যা জানাতে পারেননি মিশনের কর্মকর্তারা। আহত ও চিকিৎসাধীনদের সংখ্যা নিয়েও রয়েছে বিভ্রান্তি। এমনকি জীবিত হাজিকে মৃত বলেও তথ্য দেয়া হচ্ছে হজ পোর্টালে। জামালপুরের কাজী মোহাম্মদ সিকান্দার আলী নামে এক হাজি অভিযোগ করেন, বেশ কিছুদিন আগে তাকে মৃত বলে তথ্য প্রকাশ করেছে হজ মিশনের আইটি সেল। বহুবার জানানোর পরও এ তথ্য সংশোধন করা হয়নি। এদিকে সৌদি সরকার প্রকাশিত তালিকায় বহু নিহত ও নিখোঁজ হাজিদের তথ্য না থাকায় হতাশা দেখা দিয়েছে স্বজনদের মধ্যে। আমি দুর্ঘটনায় পড়েছিলাম। আমি দুর্ঘটনা থেকে আল্লাহ রহমতে বেঁচে গেছি। আমার সাথে আমার হাজিরা ছিল, সে আর আমি আর পাই না, আজ পর্যন্ত পাইতেছি না। এই যে এই হজ মিশনে প্রতিদিন আসতেছে, আইটি সেলে প্রতিদিন আসছে, ওরা কোনো সহায়তা দিতে পারতেছে না। বাংলাদেশ হজ মিশনে আইটি সেলে এসে বললে ওরা বলে অত নম্বর রুমে যান, অত নম্বর রুমে যান, অত নম্বর রুমে যান, কিন্তু মানে হারানো ব্যক্তিরা, নিখোঁজ ব্যক্তিরা প্রকৃত সংখ্যা কত, ইয়ার বাইয়ের নম্বর কত, বর্তমানে বাংলাদেশে কত লোক হারিয়ে গেছে, কত লোক নিখোঁজ আছে, এই খবরটা পর্যন্ত এখন নাই। আমার বাইক বর্তমানে জীবিত আছে না মৃত, না কি কি অবস্থা আছে, এই খবরটা পর্যন্ত সংগ্রহ হতে পারে। শরণার্থী সমস্যার সমাধানের পাশাপাশি সীমান্ত রক্ষার প্রতি জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। অন্যদিকে সীমান্ত রক্ষায় একটি সম্মিলিত ইইউ-ভুক্ত নিরাপত্তা বাহিনী গঠনের আহ্বান জানিয়েছেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার জিজার্থো। সুইডেন হয়ে হাজার হাজার অভিবাসী ফিনল্যান্ডে প্রবেশ করার পর বর্তমান শরণার্থী নীতি বিষয়ে পাল্টাপাল্টি সমাবেশ করেছে দেশটির শত শত নাগরিক। শনিবার টর্নিওর ফিনিশ শহরে এ বিক্ষোভ সমাবেশ করা হয়। শনিবার প্রায় ২০০ শরণার্থী চ্যানেল টানেলের ফ্রান্সের অংশে ঢুকে পড়লে নিরাপত্তারক্ষী ও পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। এদিকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় ইউরোপের দেশগুলোকে শরণার্থী সমস্যা সমাধানের পাশাপাশি সীমান্ত রক্ষায় বিশেষ ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। Europa gemeinsam, aber auch die Weltgemeinschaft gemeinsam leisten zu einer globalen
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের স্থগিত হওয়া টেস্ট সিরিজ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের সম্ভাবনা উড়িয়ে দিলেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। পাশাপাশি ফিউচার ট্যুর প্ল্যান বা এফটিপি অনুযায়ী আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ার ব্যস্ত সূচি থাকায় এর আগে টেস্ট সিরিজটি পুনরায় আয়োজনের সম্ভাবনাও ক্ষীণ বলে জানান বিসিবির এই পরিচালক। নিরপেক্ষ ভেন্যুতে যাওয়ার ব্যাপারটা এটা প্রশ্ন উঠে না। এরকম কোনো সিচুয়েশন হয় না যে আমাদের বাংলাদেশের ক্রিকেট গিয়ে এখন অন্য দেশে খেলতে হবে। আমার মনে হয় এরকম কোনো সিচুয়েশন একেবারেই নাই। আমি এটাকে টোটালি রুলড আউট করি, কোনো ওরকম সম্ভাবনাও নেই। অনেকগুলা তাদের খেলা আছে, ওদের শিডিউলটা খুবই লম্বা। তো এখন তারা তার পরপর অস্ট্রেলিয়া কি আমাদের রেস্ট নিবে না আমাদের সাথে খেলবে, এটাও একটা প্রশ্নের ব্যাপার আছে। তো গ্যাপ থাকলেই যে তারা খেলতে রাজি হবে এটাও বলা এই মুহূর্তে খুবই মুশকিল। নিউজিল্যান্ড আছে, তারপরে ইন্ডিয়ার সাথে খেলবে, ওয়েস্ট ইন্ডিজ আছে। তারা যদি মনে করে যে সেগুলাকে তারা আবার রিঅ্যাডজাস্ট করে আগে বাংলাদেশে আসতে চায় তাহলে সম্ভব, আদারওয়াইজ আর আগামী সেপ্টেম্বরের আগে আমি কোনো স্লট দেখছি না। সন্ধ্যার সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দুই বিদেশি নাগরিক হত্যার সুপরিকল্পিত, এতে বিএনপি জামায়াতের মদদ রয়েছে। যুদ্ধাপরাধীদের বিচারের কারণেই দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। বিদেশি নাগরিক হত্যার ঘটনায় বিএনপি জামায়াতকে দায়ী করে প্রধানমন্ত্রীর বক্তব্য অনাকাঙ্ক্ষিত। সরকার প্রধানের এমন মন্তব্য তদন্ত বাধাগ্রস্ত করতে পারে বলছে বিএনপি। রংপুরে জাপানি নাগরিক হত্যাকাণ্ডের সঙ্গে গুলশানে ইতালীয় নাগরিক হত্যার যোগসূত্র রয়েছে। ধারণা গোয়েন্দা পুলিশের, অজ্ঞাত ৩ জনকে আসামি করে পুলিশের মামলা। মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে দিনভর বিক্ষোভ, ৭ অক্টোবর ছাত্র ধর্মঘটের ডাক। প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, মন্তব্য স্বাস্থ্যমন্ত্রীর। এবং খুলনায় তৃতীয় শ্রেণীর ছাত্রীকে নির্মমভাবে হত্যা, লাশ বস্তায় ভরে ফেলে দেওয়া হয় পুকুরে। অভিযোগে আটক 13 বছরের কিশোরের দায় স্বীকার। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।